গুড ইভিনিং বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আজকের ব্লগটি যে যেখান থেকেই দেখো না কেন তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের সকলকে জানাই ধন্যবাদ আজকের এই ব্লগটি দেখার জন্য। যদি ব্লগটি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। এখন বাজে বিকেল 5:30 মতো, আর এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল, আশা করছি ব্লগটা ভালো লাগবে। দুপুরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর নিজেও একটু 4টের সময় শুয়ে রেস্ট নিয়েছি। তারপর আবার 5টায় উঠে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে রান্নাঘরের কাজগুলো করলাম, একটু চাও বসিয়ে দিলাম। আর এখন মেয়েকে ঘুম থেকে তুলে ওর খাবারটাও বানিয়ে নেব, তারপর ওকে পড়তে বসাতে হবে। একটু ওকে যদি ঘুম না পাড়াই দুপুরবেলাটা, তাহলে সন্ধেবেলা বসে পড়তে পারে না। আর গরমের সময় তো ও ঘুমোই না বলতে গেলে, 4:30-র মধ্যেই উঠে পড়ে। তবে এখন যেহেতু স্কুল 2:30-র সময় ছুটি হচ্ছে, বাড়ি আস্তে আস্তে 3:30 বেজে যায়, তো সেই ক্ষেত্রে ওকে শোয়াতেও দেরি হয়ে যায়। এখন ও মাঠে খেলতে যেতে পারবে কিনা গরমের সময় সন্দেহ। তবে গরমের সময় প্রতিদিনই ও মাঠে চলে যেত আমার সাথে একটুখানি 5টা নাগাদ। এখন তো এসে শুতেই 4টে বেজে যাচ্ছে, কখন মাঠে যাবে তা জানি না। আর এখন তো বাচ্চাদের খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গেছে বলতেই পারো। পড়াশোনার চাপে পড়ে, স্কুলের চাপে পড়ে অনেক কিছুই বাচ্চাদের বন্ধ হয়ে গেছে। আমাদের সময় আমরা তো তাও খেলাধুলা করেছি। এখনকার বাচ্চাগুলোকে দেখলে একটু মায়া লাগে যে ওরা এতটাই পড়াশোনার চাপে টায়ার্ড থাকে আর বিজি থাকে যে ভালো মতো খেলাধুলো করার সময়টাও পায় না। ওদিকে জানলায় চাদরগুলো দিয়ে দিলাম, না হলে রাত্রিবেলাটা ঠান্ডা লাগবে। এখন তো আর মোটা কম্বল গায়ে দিচ্ছি না, যেহেতু ঠান্ডাটা একটু কম আছে। আর মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়ে একটু কার্টুনটা চালিয়ে দিয়েছি, তাহলে ওর ঘুমের নেশাটা কেটে যাবে। আর এদিকে মেয়ের খাবারটা বানাতে চলে এসেছি। আমি বিকেলবেলা গাজর, পেঁয়াজ, নুন, চিনি আর দুধ, সুজি একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটার মধ্যে একটু পিৎজা মিক্সের মশলা দিয়ে মিশিয়ে নিলাম। আর আমার কাছে এখন দই ছিল না, দই আবার কি এখনই দোকানে আনতে যাবে, ওকে তো খেতে দিতে হবে। তাই ইনস্ট্যান্ট করার জন্য ইনো দিয়ে ফেটিয়ে নিয়ে তাওয়ায় বাটার লাগিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। এটা উত্তাপম তৈরি করছি। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব হেলদি, পেটটাও ভরা থাকবে অনেকক্ষণ। আর এই খাবারটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। আমি সবসময়ই চেষ্টা করি বিকেলের খাবারটা এমন কিছু তৈরি করতে যেটা তাড়াতাড়ি হয়েও যাবে, আর যেটা খেলে ওর পেটটাও ভরা থাকবে, আর যেটা স্বাস্থ্যকরও হবে। বিকেলের দিকে ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো মন্দ খাবার করে দিতে হয়, তাহলে নিজে হাতে খেয়েও নেয় আর খুব খুশিও হয়। এগুলো হয়ে গেলে গরম গরম তুলে নিয়ে এর মধ্যে ক্রিম চিজ আর একটু টমেটো সস লাগিয়ে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আমাদের মতো গৃহিণীদের সারাদিনের মধ্যে কতবার যে রান্নাঘরে ঢুকতে হয় তা আর বলে বোঝানো যায় না বা গোনা যায় না। আমাকে সকালেও রান্না করতে ঢুকতে হচ্ছে, বিকেলেও রান্না করতে ঢুকতে হচ্ছে, আবার রাতেও রান্না করতে ঢুকতে হচ্ছে। মাঝে মাঝে খুব বিরক্তি লাগে জানো তো, কিন্তু কি করব, কাছের মানুষগুলো যখন খেতে ভালোবাসে যে জিনিসটা, সেই জিনিসটা বানিয়ে দিই যখন, আর ওদের মুখে যখন খুশি দেখি, তখন আমার খুশি আর দেখে কে। আর আমাদের গৃহিণীদের জন্য রান্নাঘর মনে হয় এমন একটা জায়গা যেখানে আমরা 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময়ই কাটাই, তাই না বলো? ওকে খেতে দিয়ে ওপরে সন্ধে দিতে গিয়েছিলাম। মা থাকলে মাই সন্ধেটা দিয়ে দেয়, কিন্তু যেহেতু মা নেই তাই আমাকেই সন্ধে দিতে হলো। তারপর সন্ধে দিয়ে এসে নিজেও একটু চা মুড়ি খেয়ে নিলাম। তারপর ওর খাওয়াটা শেষ হলে রান্নাঘরে যে বাসন কুসনগুলো বেরিয়েছিল সেগুলোও মেজে ঘষে নিলাম। তারপর ওকে একটু পড়তে বসিয়ে দিলাম। স্কুলের পড়াগুলো রেডি না করালে ও পড়বেও না, লিখবেও না, কিছুই করবে না। আর ওর জন্য যেহেতু এখনও টিচার রাখিনি, সেই জন্য ওকে আমাকেই পড়াতে বসাতে হয়। আর এটা আমার সন্ধেবেলার প্রতিদিনকারই ডিউটি, যেটা ভুললে চলবে না। তবে ওর অর্ধেক পড়া হয়ে গেছে, এখন এবার ওকে কিছু জিনিস লিখতে দেব। আর সেই লিখতে দিয়ে আমি মাঝখানে কাজগুলো করে নেব। যেমন বিকেলে যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো ভাঁজ করলাম, মাস্কগুলো বক্সে ঢোকালাম। আর এখনও আরও কাজ পড়ে আছে, জামা কাপড় আয়রন করতে হবে। ও যেহেতু অফিসে বেরোয়, তো ওর অফিসের জামা কাপড়গুলো আয়রন করতে হয়। আর এই জামা কাপড়গুলো সব দুপুরে ধুয়ে দিয়েছিলাম, তো দুপুর থেকে বিকেলের মধ্যে শুকনো হয়ে গেছে, তাই এখন ভাঁজ করে এগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি।
আর দেখবে জামা কাপড় যতক্ষণ না ভাঁজ করে গুছিয়ে ঠিকঠাক মতো জায়গা মতো রাখা হয় ততক্ষণ যেন ঘরদোর দেখতে অগোছালো লাগে। বিছানা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, দেখতে যেন খুব বাজে লাগে, তাই না? এটা সরস্বতী পুজোর দিন সকালবেলা বেরিয়েছিল, আর বেরিয়ে একটুখানি ঠান্ডা লেগে গেছে। আর আমাদের এখানে তো দোল পর্যন্ত ঠান্ডা থাকেই, দোল যতদিন না যায় ঠান্ডাটাও যায় না সেইভাবে। আমরা তো ভালোভাবে দোলও খেলতে পারি না, যেহেতু ঠান্ডা থাকে। ওই গায়ে জল রং পড়লেই খুব ঠান্ডা লাগে, শুকনো রং দিয়ে আমাদের দোল খেলতে হয়। ওর ঠান্ডা লেগে খুব কাশি হয়েছে, তাই একটু ইনহেলার টানিয়ে দিলাম। এখন তো ডাক্তারি গাইডলাইন চেঞ্জ হয়েছে বলে ওই জন্য কাশির সিরাপ দেওয়া হয় না, যেহেতু কাশির সিরাপ শরীরের বিভিন্ন পার্টসের ওপর এফেক্ট করে। ওই জন্য ডাক্তার কাশির জন্য ইনহেলার দেন, তাই ইনহেলারটা টানিয়ে ওকে একটু গার্গেল করিয়ে দিলাম। মেয়েকে পড়াগুলো লিখতে দিয়ে সংসারের অনেকটা কাজই সেরে নিলাম। আর এখন ওর অফিসের ড্রেসটা আমি একটু আয়রন করে নিচ্ছি। এটা ওর অফিসের শার্ট, ও এটাই পরে যায়। এই হোয়াইট শার্ট পরে ও অফিসে যায় বলে আমি না ওকে বলি স্কুল বয়। আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন সাদা শার্ট দেখে ওকে বলতাম, তুমি কি স্কুলে পড়ো নাকি সাদা শার্ট পরে অফিসে যাও? অ্যাকচুয়ালি ওদের অফিসের ড্রেস কোডই তাই, হোয়াইট শার্ট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট, তো সেটা পরেই ওকে যেতে হয়, তাই এগুলো আয়রন করে রেখে দিলাম। আর ওকে পড়ানো হয়ে গেছে, তো ওর বইপত্রগুলো স্কুলের ব্যাগে গুছিয়ে রেখে দিচ্ছি। কালকে তো সকালবেলায় স্কুল, আমি তো আর তখন সময় পাবো না, তাই রাতেই সব করে রেখে দিই, গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করে রেখে দিই। শুধু স্কুল ব্যাগ তুলবে আর স্কুলে দৌড়াবে, এই ব্যাপার আর কি। আর যেগুলো আমি বাড়িতে প্র্যাকটিস করাই সেই খাতাগুলো গুছিয়ে রেখে দিই। ও রাখবে কিন্তু অগোছালো, পরে না আমি আর ঠিকমতো খুঁজে পাবো না, ওই জন্য নিজে হাতেই গুছিয়ে রেখে দিই। মেয়েকে পড়িয়ে নিয়ে আমাদের বাড়ির সামনের একটা মিষ্টির দোকান থেকে 100 টক দই নিয়ে এসেছিলাম। রাতের খাবারটা বানাবো বলে টক দইটা দিয়ে বেকিং পাউডার, চিনি আর নুন দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে ময়দা মেখে রেস্টে রেখে দিলাম। আর ও এসে একটু গা হাত পা ধোবে বলে গরম জলটাও বসিয়ে দিলাম। আর সেই ফাঁকে আমি একটু আনাজ কেটে নিচ্ছি। আজকে না আমার বটিটা ভেঙে গেছে, তো আনাজ কাটতে পারলাম না বটিতে, ওই জন্য ছুরিতে কাটতে হচ্ছে। বাট ছুরিতে আনাজ কাটতে আমার খুবই অসুবিধা হয়, আমি যেন তাড়াতাড়ি আনাজ কাটতে পারি না ছুরিতে। কিন্তু কিছু করার নেই, বটিটা যেহেতু একদমই ভেঙে গেছে ওই জন্য ছুরি দিয়েই কাটতে হলো। কালকে হয় বটিটা ঠিক করে আনতে হবে, না হলে বটি একটা কিনে আনতে হবে। এই আনাজগুলো কালকে সকালে রান্নার জন্য কেটে গুছিয়ে রেখে দিলাম। কালকে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, শুধু ধুয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দেবো। এইভাবেই একদম বিকেল থেকে রাত্রির পর্যন্ত আমার ডিউটি চলে, সমস্ত কাজ টাইমের মধ্যে পরপর কমপ্লিট করে নিই। আর আগামী দিনের সমস্ত কাজ আমি আগের দিন থেকেই প্ল্যানিং করে রাখি, যাতে পরের দিনটা আমার কাজ করতে কোনো অসুবিধা না হয়। আমি সকালে একটু কড়াইশুঁটি প্রেসারে সিটি দিয়ে নিয়ে পেস্ট বানিয়ে কড়াই তেল দিয়ে হিং, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেড়ে কষিয়ে নিয়েছিলাম। আর সেটা দিয়েই এখন এই লেচিগুলোর ভেতরে ভরে নিয়ে কড়াইশুঁটির কুলচা বানাবো। আসলে ও আমার কাছে অনেক দিন ধরে কড়াইশুঁটির কচুরি খেতে চাইছিল, কিন্তু যেহেতু ওর কোলেস্ট্রল আছে ওই জন্য আমি ওকে কচুরি জাতীয় জিনিস খেতে দিই না, বা লুচি পরোটাও অত বানিয়ে দিই না। কিন্তু এই কুলচাটা বানালে এতে কোনো তেল লাগবে না, শুধু যা ময়দা মাখার সময় যা তেল দিয়েছি এটা চাটুর মধ্যে এইভাবে দিয়ে আর জলের ছিটে দিয়ে চাপা দিয়ে স্টিমে হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু খুব নরম হয়, যেহেতু এতে দই দেওয়া থাকে, আর একদম সফট হবে, ভেতরে কড়াইশুঁটিও থাকবে। তাহলে কচুরি খাওয়াও হলো না, আবার খাওয়াও হলো। জানো তো বন্ধুরা, গোছানো থাকলে আর প্ল্যানিং থাকলে সব কাজই সময়ের মধ্যে পরপর কমপ্লিট হয়ে যায়, সেটা দিনের বেলাই হোক বা রাত্রিবেলা, যেমন আমার হয়ে যায়। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে।